গত ২ বছরেরও কম সময়ে ৪ বার। মানে হ্যাঁ, দেশের মানুষের সবচেয়ে বড় আবেগের জায়গা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রদবদল হয়েছে ঠিক ৪ বার। ৪ বার। মানে এটা কিন্তু ভাবা যায় না আসলে। একদমই তাই। যেখানে একটা বোর্ড নির্বাচিত হয় দীর্ঘমেয়াদী কাজ করার জন্য, সেখানে বিসিবি যেন একটা মিউজিক্যাল চেয়ারের খেলায় পরিণত হয়েছে। ২ যুগেরও বেশি সময় ধরে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবার একসাথে উদযাপনের একমাত্র জায়গা ছিল এই ক্রিকেট। ঠিক। অথচ আজ সেই ক্রিকেট মাঠের চেয়ে বোর্ডরুমের রাজনীতি বেশি খবরের শিরোনাম হচ্ছে। আর এই মিউজিক্যাল চেয়ারের খেলায় যে শুধু ব্যক্তি পরিবর্তন হচ্ছে তা কিন্তু নয়, মানে পুরো কাঠামোটাই একটা চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। সাধারণত কোনো স্পোর্টস ফেডারেশনে এত ঘন ঘন নেতৃত্ব বদল হওয়াটা একটা গভীর কাঠামোগত সংকটের লক্ষণ। রাইট? এটি প্রমাণ করে যে খেলাধুলার চাইতে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়াটাই এখানে মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। ঠিক বলেছেন। আর আজকের এই বিস্তারিত পর্যালোচনায় আমাদের মূল মিশনই হল এই ঘোলাটে জায়গাটা একটু পরিষ্কার করা। বিবিসি নিউজ বাংলার অত্যন্ত চমৎকার এবং বিশদ একটা রিপোর্টের উপর ভিত্তি করে আমরা আজ দেখব কিভাবে মাঠের ক্রিকেটকে ছাপিয়ে বিসিবি রাজনৈতিক প্রভাব বিস্তারের একটা অদ্ভুত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এটা খুবই দরকারি একটা আলোচনা। তবে শুরুতেই একটা কথা খুব স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই, এখানকার রাজনৈতিক মতাদর্শগুলোর কোনো পক্ষ নেওয়া কিন্তু আমাদের এই আলোচনার উদ্দেশ্য নয়। আমরা এখানে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে সোর্স ম্যাটেরিয়ালে থাকা তথ্যগুলোকে শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একদম। কারণ ঘটনাগুলোর ভেতরে যে প্যাটার্ন বা ছক লুকিয়ে আছে সেটা বোঝাটা বেশি জরুরি। এখানে মূল দ্বন্দ্বটা হচ্ছে খাতা কলমের নিয়ম আর বাস্তবের প্রয়োগের মধ্যে। তো বিসিবির এই ঘন ঘন পরিবর্তনের পেছনের মূল কারণ খুঁজতে গিয়ে আমাদের শুরুতেই তাকাতে হবে এর প্রশাসনিক কাঠামোর দিকে। ঘটনাপ্রবাহটা একটু খেয়াল করা যাক। হ্যাঁ, বলুন। ২০২৪ সালের অগাস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপন দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর সভাপতির আসনে বসানো হয় ফারুক আহমেদকে। কিন্তু মাত্র ৯ মাসের মাথায় বোর্ডের পরিচালকরা এবং তৎকালীন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার উপর অসন্তুষ্টি প্রকাশ করেন। ফলস্বরূপ খুব তড়িঘড়ি করে ফারুক আহমেদকে অপসারণ করা হয়। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি আমিদুল ইসলাম বুলবুলকে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব দেয়। হ্যাঁ, ঘটনাগুলো খুব দ্রুত ঘটেছে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলি। খাতায় কলমে বিসিবিকে একটি স্বায়ত্তশাসিত বা অটোনোমাস প্রতিষ্ঠান হিসেবে দাবি করা হয়। কিন্তু এই পুরো ঘটনাপ্রবাহ দেখে আমার কাছে বিসিবিকে একটা রিমোট কন্ট্রোল গাড়ির মতো মনে হচ্ছে। হা, রিমোট কন্ট্রোল গাড়ি। দারুণ একটা উপমা দিয়েছেন তো। মানে অনেকেই তো কড়া ভাষায় বলছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খাতা কলমে স্বায়ত্তশাসিত হলেও বাস্তবে সরকারি দলের পাঁচাটা একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রিমোট কন্ট্রোল গাড়ির এই ধারণাটা বিসিবির বর্তমান অবস্থাকে খুব নিখুঁতভাবে ব্যাখ্যা করে। আমরা যদি এই রূপকটাকে আরেকটু ভেঙে দেখি, গাড়িটার নিজস্ব চাকা বা ব্যাটারি বলতে আমরা যদি বোর্ডের নিজস্ব স্পন্সরশিপ, আইসিসির রেভিনিউ আর ফান্ডের কথা ধরি, সেটা তাদের আছে ঠিকই। মানে চলার মতো নিজস্ব শক্তি তাদের আছে। রাইট। খাতা কলমে সে স্বাধীন, কিন্তু রিমোটের কন্ট্রোলটা, অর্থাৎ ওই গাড়িটা ডানে যাবে নাকি বায়ে যাবে, সেই সিগন্যালটা আসে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসির কাছ থেকে। আর সেই রিমোটটা সবসময় ক্ষমতাসীন কোনো না কোনো রাজনৈতিক দলের বা প্রভাবশালী মহলের হাতেই আঁকড়ে ধরা থাকে। তারা যখন যেদিকে বোতাম চাপে গাড়িটা ঠিক সেদিকেই ঘোরে। একদম তাই। এই যে খাতা কলমের আত্মশাসন আর বাস্তবের এই সরকারি বা ক্ষমতাবানদের তাবেদারি, এই বৈপরীত্যটাই তো সব সমস্যার মূল। সোর্স ম্যাটেরিয়ালে খুব স্পষ্টভাবে উঠে এসেছে যে বাস্তবে বোর্ড হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাবানদের নির্দেশ পালনের একটা জায়গা। এখান থেকে কিন্তু দারুণ একটা প্রশ্ন উঠে আসে। যদি বোর্ডের সত্যি স্বায়ত্তশাসন থাকেই, তবে জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপে এতবার রদবদল কিভাবে সম্ভব হল? হ্যাঁ, সেটাই তো কথা। আপনি যে রিমোট কন্ট্রোলের কথা বললেন তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি মন্তব্যে। নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে যখন তদন্ত কমিটি গঠিত হল, তখন তিনি সেই তদন্ত কমিটির সামনে হাজির হতেই অস্বীকৃতি জানান। ওয়েট, যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন তিনি তদন্ত কমিটিকে এড়িয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারের কারণ হিসেবে তিনি যুক্তি দেখালেন যে এই তদন্ত বেআইনি।
তার মতে একটি স্বায়ত্তশাসিত বোর্ডের কার্যক্রমে তদন্ত করার কোনো এখতিয়ারই নাকি মন্ত্রণালয়ের নেই। ও আচ্ছা। মানে তিনি বোর্ডের স্বায়ত্তশাসনের দোহাই দিয়ে নিজেকে আইনি প্রক্রিয়ার বাইরে রাখার চেষ্টা করলেন। একটু দাঁড়ান, তার মানে যখন পছন্দের কাউকে বসানো বা সরানোর দরকার হয় তখন মন্ত্রণালয় বা ক্রিয়া পরিষদ সরাসরি হস্তক্ষেপ করে, তখন ওই রিমোট কন্ট্রোলের বোতাম টেপা হয়। হুম আর যখন সেই হস্তক্ষেপের কারণে তদন্তের প্রশ্ন ওঠে তখন বলা হয় বোর্ড তো স্বায়ত্তশাসিত, আমাদের তদন্ত করার এখতিয়ার নেই। এটা তো রীতিমতো স্ববিরোধী। এটা তো এক ধরনের প্রশাসনিক দ্বিচারিতা। হ্যাঁ, এই স্বায়ত্তশাসনের ধোঁয়াশাটা আসলে একটা সুবিধাজনক ঢাল হিসেবে ব্যবহার করা হয়। যখন যার ক্ষমতা থাকে সে এই ঢালটাকে নিজের মতো করে ব্যবহার করে। বাস্তবে সরকার বা মন্ত্রণালয়ের পরোক্ষ অনুমোদন ছাড়া বিসিবিতে একটা পাতাও নড়ে না। এটাই হচ্ছে নির্মম সত্য। আর এই স্বায়ত্তশাসনের ধোঁয়াশার মধ্যে পড়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন যিনি, তার নাম আমিনুল ইসলাম বুলবুল। বুলবুলের বিষয়টা সত্যিই দুঃখজনক। স্পোর্টস কমিউনিটিতে অনেকেই বুলবুলের এই পরিণতি নিয়ে চরম আফসোস করছেন। বুলবুল একজন কিংবদন্তি ক্রিকেটার। তার মতো একজনকে এভাবে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করাটা সত্যি হতাশাজনক। বুলবুলের জন্য আফসোস হওয়াটাই স্বাভাবিক। বুলবুলের সময়কালটা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার মতো। বুলবুলকে প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ সরাসরি সভাপতি হিসেবে নিয়োগ দেয়। তিনি প্রায় ৩ মাসের মতো অনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আচ্ছা। এরপর ২০২৫ সালের অক্টোবরে একটি নির্বাচনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হন। কিন্তু সেই নির্বাচনটাও শেষ পর্যন্ত টিকল না। কারণ সেই নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদেরই একটি তদন্ত কমিটি গঠিত হল। ঠিক। তারা তদন্ত করে বলল যে ওই নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল এবং সেই অভিযোগ প্রমাণিত হয়েছে। ব্যাস, এই যুক্তিতে তারা বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি ভেঙে দিল। আর তার জায়গায় নতুন কাউকে আনলো। হ্যাঁ, তামিম ইকবালকে প্রধান করে নতুন একটি অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করল। বুলবুল অবশ্য চুপ করে থাকেননি। তিনি রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নতুন কমিটিকে অবৈধ দাবি করেছেন এবং আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন। এই জায়গাটাতে এসে কিন্তু একটা সাংবিধানিক গোলকধাঁধা তৈরি হয়। বুলবুল নির্বাচিত হওয়ার পরও তাকে সরিয়ে দেওয়া হলো তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে। রাইট। একটু থামাই আপনাকে। ওই তদন্ত কমিটির দেওয়া ১১ পৃষ্ঠার রিপোর্টের ৯ম পৃষ্ঠা একটা কথা বলা হয়েছে যে বিসিবির সংবিধানে মৌলিকভাবে কাঠামোগত দুর্বলতা রয়েছে। এই কাঠামোগত দুর্বলতা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এমনকি ফাঁকফোকর আছে যা দিয়ে একটা পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়? এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো ঠিক এটাই। কাঠামোগত দুর্বলতা বলতে বোঝানো হয়েছে যে বিসিবির বর্তমান গঠনতন্ত্রে এমন কোনো স্পষ্ট চেকস অ্যান্ড ব্যালেন্স চেক বা ভারসাম্য রক্ষার মেকানিজম নেই যা বাইরের রাজনৈতিক প্রভাবকে আটকাতে পারে। আচ্ছা, মানে গঠনতন্ত্রটাই দুর্বল? একদম। কাউন্সিলরশিপ পাওয়া থেকে শুরু করে বোর্ডে ভোটাধিকার প্রয়োগ সবকিছুতে প্রভাবশালীদের হস্তক্ষেপ করার সুযোগ এই গঠনতন্ত্রের ভেতরেই রয়ে গেছে। স্বাধীন এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার মতো পর্যাপ্ত শক্তিশালী নয় এ গঠনতন্ত্র। আর মানে তদন্ত কমিটির নিজেই স্বীকার করছে যে সমস্যাটা সংবিধানে। এর সোজা অর্থ হল নির্বাচনে যদি প্রভাব খাটানো হয়েও থাকে তবে তা বিসিবির নিজস্ব গঠনতন্ত্র মেনেই হয়েছে। হ্যাঁ, টেকনিক্যালি তাই দাঁড়াচ্ছে। গঠনতন্ত্রের ভেতরে থাকা ফাঁকফোকরগুলো ব্যবহার করেই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। তাহলে একটা যৌক্তিক প্রশ্ন তো উঠতেই পারে, গঠনতন্ত্র বা নিয়মকানুন সংশোধন না করেই শুধু তদন্ত রিপোর্টের ভিত্তিতে একটা নির্বাচিত কমিটি ভেঙে দেওয়াটা কতটা আইনসম্মত? আইনি দৃষ্টিকোণ থেকে এটাই সবচেয়ে বড় দুর্বলতা। গঠনতন্ত্র যদি ত্রুটিপূর্ণ হয় তবে প্রথম কাজ হওয়া উচিত সেই ত্রুটিগুলো মেরামত করা। সেটাই তো। কিন্তু সেটা না করে সেই ত্রুটিপূর্ণ কাঠামোর দোহাই দিয়ে পুরো একটি নির্বাচিত কমিটিকে বাতিল করে দেওয়াটা আইনগতভাবে খুবই নড়বড়ে একটা সিদ্ধান্ত। এটি প্রমাণ করে যে আইন বা সংবিধান এখানে গৌণ, ক্ষমতা বা প্রভাব বিস্তারটাই মুখ্য। বুলবুল তাহলে এই সাংবিধানিক ফাঁকফোকর এবং রাজনৈতিক পেশিশক্তির অসহায় শিকার হলেন। কারণ গঠনতন্ত্র যদি দুর্বল হয় আগে তো সেটা ঠিক করা উচিত। অবশ্যই। সেটা না করে পুরো কমিটি বাতিল করে দেওয়াটা তো সেই রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার মতোই ব্যাপার। ইঞ্জিন নষ্ট জেনেও ইঞ্জিন মেরামত না করে চালককে দোষারোপ করে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো।
আর চালককে নামিয়ে দেওয়ার পর যার হাতে নতুন রিমোটটা দেওয়া হলো সেই তামিম ইকবাল এবং তার নেতৃত্বাধীন কমিটিকে ঘিরে এখন তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক সমীকরণ। ঠিক এই জায়গাটাতেই বিষয়টা সবচেয়ে দারুণ হয়ে ওঠে, কারণ তামিম ইকবাল কিন্তু অক্টোবরের ওই নির্বাচনের আগে নিজেই হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তখন তার সাথে বিএনপি সংশ্লিষ্ট বেশ কয়েকজন নেতা বা তাদের পরিবারের সদস্যরাও মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। আর এখন তামিমের নেতৃত্বেই যে ১১ জনের অ্যাডহক কমিটি গঠন করা হলো, সেখানে দেখা যাচ্ছে অন্তত ৪ জন সদস্যই বিএনপি নেতাদের পরিবারের অংশ। বিবিসির রিপোর্টটিতে ক্রীড়া সাংবাদিক তাহমিদ অমিতের একটি দারুণ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। তিনি বলছেন, এই পুরো প্রক্রিয়ায় বর্তমান বা সাবেক তারকা ক্রিকেটারদের ভাবমূর্তি বা ইমেজ ব্যবহার করে মূলত রাজনৈতিক ফায়দা লোটার একটা চেষ্টা চলছে। এটি নতুন কোনো ঘটনা নয়। এটি খুব কড়া একটা সমালোচনা। যারা তামিমের সমালোচক তারা কিন্তু বিষয়টাকে খুব ভালোভাবে নিচ্ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম বা কৃতিকদের মহলে কান পাতলেই শোনা যাচ্ছে যে তামিম ক্ষমতার খুব কাছাকাছি থাকতে চাইছেন। সমালোচকরা তো রীতিমতো কটূক্তি করছেন তামিমকে উদ্দেশ্য করে। কেউ কেউ সরাসরি তাকে তেলবাজ বা সুবিধাবাদী বলেও ডাকছেন। আমি বলছি না এটা সত্যি কি মিথ্যে, কিন্তু সমালোচকদের এই দৃষ্টিভঙ্গির পেছনে যুক্তিটা একটু ভেবে দেখার মতো। যুক্তিটা কি? তামিম ইকবালকে প্রধান করা হয়েছে একটি অ্যাডহক কমিটির। এই অ্যাডহক কমিটি শব্দটার মানে হল এটি একটি সাময়িক বা অন্তর্বর্তীকালীন কমিটি, যাদের একমাত্র কাজ হল আগামী ৩ মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। হ্যাঁ, তাদের ম্যান্ডেট তো সেটাই। অথচ তামিম ইকবাল দায়িত্ব পাওয়ার প্রথম দিনেই বোর্ডে গিয়ে ঘোষণা করে দিলেন যে তিনি নিজেই আগামী নির্বাচনে লড়বেন। আর এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের বিষয়টা অত্যন্ত প্রকট হয়ে ওঠে। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টা সাধারণ মানুষের কাছে পরিষ্কার করা দরকার। ব্যাপারটা অনেকটা এমন, যিনি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করছেন বা যিনি পরীক্ষার পরিদর্শক, তিনি নিজেই যদি সেই পরীক্ষায় পরীক্ষার্থী হিসাবে বসেন, তাহলে তো আর ন্যায্যতা থাকে না। একদমই থাকে না। কর্পোরেট বা আইনি ভাষায় একেই বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তামিম যদি নিজেই প্রার্থী হন, তবে তিনি কিভাবে নিজের অধীনস্থ কমিটির মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবেন? ঠিক। এর ফলে যেটা হয়, নির্বাচনের আগেই বাকি প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হয়ে যায়। লেভেল প্লেয়িং ফিল্ড মানে হল সমান সুযোগের মাঠ। রাইট। একজন প্রার্থী যখন নির্বাচন আয়োজক কমিটির প্রধান হিসেবে সব ধরনের প্রশাসনিক সুবিধা এবং প্রভাব ভোগ করেন, তখন অন্য সাধারণ প্রার্থীদের পক্ষে তার সাথে সমান তালে পাল্লা দেওয়াটা অসম্ভব হয়ে পড়ে। এটি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার হিসেবেই পরিগণিত হয়। আর এই কারণেই সমালোচকরা বলছেন যে তামিম নিজের তারকা খ্যাতি ব্যবহার করে মূলত ক্ষমতাসীনদের সাথে একটা রাজনৈতিক সমীকরণ মেলাচ্ছেন। যদি আমরা বিষয়টাকে আরও বড় পরিসরে দেখি, তাহলে বুঝতে পারব যে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কিছু নয়। এটা এক ধরনের ঐতিহাসিক পুনরাবৃত্তি। সাংবাদিক তাহমিদ অমিতের বিশ্লেষণ অনুযায়ী বোর্ডে রাজনীতিকরণ কোনো নতুন বিষয় নয়। মানে আগেও এমন হয়েছে? অবশ্যই। পূর্ববর্তী আওয়ামী লীগ আমলে নাজমুল হাসান পাপন কিংবা তারও আগে বিএনপি আমলে আলী আসকার লবি, তারা সবাই ক্ষমতাসীনদের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ সমর্থন নিয়েই সভাপতি হয়েছিলেন। মানে ইতিহাস শুধু খোলস পাল্টে বারবার ফিরে আসছে। ও আচ্ছা, একটা ফ্রন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, বুলবুলের ক্ষেত্রে যেমনটা হয়েছে বলে অভিযোগ, তামিমের ক্ষেত্রেও তার জনপ্রিয়তাকে রাজনৈতিক প্রভাব বিস্তারের আবরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা সেই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। যখন কমিটিতে সরাসরি রাজনৈতিক দলের নেতাদের পরিবারের সদস্যের আধিক্য দেখা যায়, তখন এই সন্দেহগুলো আরও জোরালো হয়। আর বোর্ডের ভেতরের এই নোংরা রাজনীতি আর কাদা ছোড়াছুড়ি এখন আর শুধু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের 4 দেয়ালে সীমাবদ্ধ নেই। এটি এখন পৌঁছে গেছে এক্কেবারে জাতীয় সংসদে। সংসদীয় বিতর্কটা এই পুরো পরিস্থিতিকে আরও বেশি নাটকীয় করে তুলেছে। কারণ যখন একটি ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংসদে বিতর্ক হয়, তখন বোঝা যায় রাজনীতিটা কতটা গভীরে শিকড় গেড়েছে। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের বিল নিয়ে আলোচনার সময় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সরাসরি সমালোচনা করে বলেছেন যে বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। কি সাংঘাতিক কথা!
এটি একটি প্রতিষ্ঠানকে দলীয়করণ এবং স্বজনপ্রীতির চরম উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন। যখন যোগ্যতা বা অভিজ্ঞতার চেয়ে কে কোন নেতার আত্মীয় সেটা কমিটিতে ঢোকার মূল মাপকাঠি হয়ে দাঁড়ায়, তখন এ ধরনের সমালোচনা ওঠাটাই স্বাভাবিক। আর এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ যা বলেছেন সেটাও কম ইন্টারেস্টিং নয়। তিনি সরাসরি আগের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টার দিকে আঙুল তুলেছেন। তিনি বলেছেন, সেই সময়কার উপদেষ্টা একতরফা প্রভাব খাটিয়ে সারা দেশের জেলা কমিটিকে প্রভাবিত করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, আমরা এখানে কোনো মায়ের দোয়া বাপের দোয়া করি নাই। এই পাল্টাপাল্টি বক্তব্য থেকেই বোঝা যায় যে ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে কতটা গভীর মেরুকরণ কাজ করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই যে অভ্যন্তরীণ অস্থিরতা, কমিটি ভাঙা গড়া আর সংসদে রাজনৈতিক বাহাস, এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে ক্রিকেটের কি অবস্থা দাঁড়াবে? হ্যাঁ, বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছে। বুলবুল তো তার কমিটি ভেঙে দেওয়ার পর আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন। আইসিসি কি পদক্ষেপ নেবে সেটা একটা বড় কৌতূহলের জায়গা। স্পোর্টস জার্নালিস্ট তাহমিদ অমিত বলছেন, আইসিসির নিজস্ব একটা মেকানিজম আছে। কেউ আনুষ্ঠানিক অভিযোগ না করলেও তারা সদস্য রাষ্ট্রগুলোর ক্রিকেটীয় কার্যক্রম স্বাধীনভাবে পর্যবেক্ষণ করে। রাজনৈতিক হস্তক্ষেপ আইসিসির গঠনতন্ত্রে কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু তারা কি সত্যিই কঠোর কোনো ব্যবস্থা নেবে? জিম্বাবুয়ে বা শ্রীলঙ্কার ক্ষেত্রে তো আমরা দেখেছি আইসিসি খুব দ্রুত বোর্ডকে সাসপেন্ড পর্যন্ত করেছে, কারণ সেখানে সরকারি হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গিয়েছিল। আইসিসির এই শাস্তিমূলক ব্যবস্থাগুলোর পেছনের সমীকরণটা একটু জটিল। এটা আসলে এত সরল নয় যে অভিযোগ আসলো আর আইসিসি ব্যবস্থা নিল। তাই নাকি? হ্যাঁ, উদাহরণ হিসেবে তাহমিদ অমিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের বা পিসিবির কথা উল্লেখ করেছেন। পিসিবির ইতিহাস ঘাটলে দেখা যায় সেখানে বারবার সরকার পরিবর্তন হয়েছে, বোর্ডের শীর্ষ পদের রাজনৈতিক বিবেচনায় অসংখ্যবার রদবদল হয়েছে, এমনকি সরকার সরাসরি চেয়ারম্যান নিয়োগ দেয় সেখানে। আচ্ছা, কিন্তু আইসিসি খুব কম সময়েই সেখানে সরাসরি হস্তক্ষেপ করেছে। তার মানে আইসিসি চাইলে চোখ বন্ধ করেও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু কেন শ্রীলঙ্কাকে শাস্তি দিলে পাকিস্তানকে কেন দেয় না? এর মূল কারণ হল ক্রিকেটের আর্থিক রাজনীতি বা ফাইন্যান্সিয়াল জিওপলিটিক্স। আইসিসি দিনশেষে একটা গ্লোবাল বডি, যাদের মূল আয়ের উৎস ব্রডকাস্টিং রেভিনিউ এবং স্পন্সরশিপ, আর এই আয়ের বিশাল একটা অংশ আসে ভারতীয় উপমহাদেশ বা সাবকন্টিনেন্ট থেকে। মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ। রাইট। পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলোর ক্রিকেট বাজার অনেক বড়, তাদের দর্শক সংখ্যা বিপুল। বুঝতে পারছি, মানে বাজারের আকার এখানে একটা বড় ফ্যাক্টর। অবশ্যই। জিম্বাবুয়ে বা শ্রীলঙ্কার ক্রিকেট মার্কেট যতটা না আইসিসির বাণিজ্যিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ, তার চেয়ে সাবকন্টিনেন্টের দেশগুলোর গুরুত্ব অনেক বেশি। আইসিসি তার নিজস্ব বাণিজ্যিক স্বার্থ এবং ওই বোর্ডের গুরুত্বের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। ও আচ্ছা। তাছাড়া বিষয়টা অনেকটা নির্ভর করে ওই দেশের সরকারের বা ক্রীড়া পরিষদের সাথে আইসিসির পর্দার পেছনের সমঝোতার ওপর। বাংলাদেশ বা পাকিস্তানের মতো বড় ক্রিকেট বাজারের একটি বোর্ডকে সাসপেন্ড করলে ব্রডকাস্টারদের সাথে চুক্তিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা আইসিসি খুব একটা চায় না। তার মানে আইসিসির এই রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকার আইনটাও অনেকটা বিসিবির আত্মশাসনের মতোই, খাতা কলমে কঠোর কিন্তু বাস্তবে বাণিজ্যিক আর ভূ রাজনৈতিক সুবিধার ওপর নির্ভরশীল। একদম নিখুঁত বিশ্লেষণ। আইসিসি তখনই কঠোর হয় যখন তাদের বাণিজ্যিক স্বার্থে আঘাত লাগে, অথবা যখন কোনো দেশের ক্রিকেট প্রশাসন এতটাই ভেঙে পড়ে যে সেখানে ক্রিকেট চালিয়ে নেওয়াটাই অসম্ভব হয়ে দাঁড়ায়। বুলবুলের অভিযোগের পর তারা হয়তো একটা আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানতে চাইতে পারে, কিন্তু সরাসরি সাসপেনশনের মতো কঠোর পদক্ষেপে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ, কারণ এতে আইসিসির নিজস্ব আর্থিক ক্ষতি হবার ঝুঁকি থাকে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ তাহলে কার হাতে? আমরা তো শুরু করেছিলাম এটা ভেবে যে ক্রিকেট আমাদের সবাইকে এক করে। আজকের আলোচনায় আমরা দেখলাম যে আইন আর বাস্তবতার মধ্যে কত বড় একটা ফারাক। খাতা কলমে স্বায়ত্তশাসিত হলেও কিভাবে আইনি কাঠামোর ফাঁকফোকর ব্যবহার করে বিসিবিকে পুরোদস্তুর রাজনৈতিক হাতিয়ার বানানো হয়েছে। একদমই তাই। ফারুক আহমেদ থেকে শুরু করে আমিনুল ইসলাম বুলবুল এবং সব শেষে তামিম ইকবালের এই নতুন অ্যাডহক কমিটি, প্রতিটি পদক্ষেপে আমরা দেখেছি ক্রিকেটের উন্নয়নের চেয়ে ক্ষমতার সমীকরণ, রাজনৈতিক দলের, পরিবারের সদস্যদের পুনর্বাসন এবং প্রভাব বিস্তার বেশি গুরুত্ব পেয়েছে।
ঠিক, বুলবুলকে সরিয়ে দেওয়া হলো গঠনতন্ত্রের দোহাই দিয়ে, অথচ সেই গঠনতন্ত্রের দুর্বলতা রয়েই গেল। তামিম ইকবাল এলেন একটা নিরপেক্ষ নির্বাচন করতে, কিন্তু নিজেই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলে দিলেন। আর সব কিছুর ওপরে রাজনৈতিক দলগুলোর এই যে বোর্ডরুম দখলের খেলা, এটা সত্যিই হতাশাজনক। এই হতাশাটাই আসল। আমরা যদি ক্রিকেটের মূল কাঠামো বা স্পিরিট থেকে দূরে সরে যাই, তাহলে বোর্ড কারা চালালো সেটা দিয়ে ক্রিকেটের মাঠে খুব বেশি কিছু পরিবর্তন হবে না। প্রশাসনিক স্বচ্ছতা না থাকলে খেলোয়াড় তৈরি হওয়ার পাইপলাইনটাই নষ্ট হয়ে যায়। আর এখানেই আমাদের আজকের বিস্তারিত পর্যালোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। বিদায় নেওয়ার আগে যারা ক্রিকেটকে ভালোবাসেন তাদের ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। একটু ভেবে দেখুন, বাংলাদেশের রাজনীতিতে সরকার পরিবর্তনের সাথে সাথে যদি ক্রিকেট বোর্ডে এভাবে শুদ্ধি অভিযানের নামে বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটারদের ঢাল হিসাবে ব্যবহার করা হতে থাকে, তবে আগামী প্রজন্মের তরুণ ক্রিকেটারদের সাইকোলজিতে কী প্রভাব পড়বে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। একজন 15 বা 16 বছরের কিশোর যখন দেখবে জাতীয় দলে বা বোর্ডে জায়গা পেতে গেলে মাঠের পারফরমেন্সের চেয়ে কোন দলের নেতার সাথে ছবি আছে সেটা বেশি জরুরি, তখন সে কি করবে? সে কি নেটে ঘাম ঝরিয়ে নিজের কভার ড্রাইভ নিখুঁত করার দিকে মনোযোগী হবে, নাকি স্পিন বোলিংয়ের বৈচিত্র্য বাড়ানোর চেয়ে দলে টিকে থাকার জন্য রাজনৈতিক কানেকশন খোঁজার দিকেই বেশি ঝুঁকবে? রিমোট কন্ট্রোল তো আর খেলোয়াড়দের হাতে নেই। তাহলে খেলাটা কি আসলেই আর মাঠে থাকছে, নাকি পুরোটাই চলে গেছে বোর্ডরুমের সেই ঘোলাটে রাজনীতির টেবিলে? ভাববেন বিষয়টা নিয়ে।